দর্শক, শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তাকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ কূটনীতিকরা। আমন্ত্রিত অতিথিদের প্রত্যাশা, নতুন রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিউগলের সুরে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাল বঙ্গভবন। তার খানিক আগেই সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে দরবার হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সন্ধ্যা 7:30টার শপথ অনুষ্ঠান ঘিরে বিকেল থেকেই আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে যান, যেখানে আয়োজন দেশের 23তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান। যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক একদিন আগেই নিরঙ্কুশ জয় পেয়ে নির্বাচিত হয়েছেন। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে। ঠিক 7:30টায় বঙ্গভবনের দরবার হলে শুরু হয় শপথ বাক্য পাঠ। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। শপথ স্বাক্ষর শেষেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ দায়িত্ব ছেড়ে দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। দীর্ঘদিন রাজনীতির মাঠ থেকে উঠে এসে আজকের এই পর্যায়ে আসলেন এবং সর্বজন জনপ্রিয় একজন মানুষ। এখন দেখার বিষয় একটাই, সেটা হচ্ছে দেশে যদি কোনো সংকট মুহূর্ত দেখা দেয়, সেইখানে সে দেশের গণতন্ত্র, সংবিধান এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় সে কতটা দৃঢ় ভূমিকা পালন করে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাস একটা ভালো ব্যক্তিকে চয়েস করা হয়েছে, কারণ এই সময় তার মধ্যে প্রাজ্ঞ এবং মানুষের প্রতি মমত্ব, বিশেষ করে দেশের প্রতি ভালোবাসা, এটা সবচেয়ে বেশি দরকার এখন। দেশের নতুন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের সঠিক অভিভাবক হয়ে উঠবেন এমন প্রত্যাশার কথা জানান রাজনৈতিক নেতারা। যে কঠিন সময়ের একজন রাজনৈতিক সহকর্মী তিনি আজকে প্রেসিডেন্টের আসনে মূল্যায়িত হয়েছেন, এটা আমার জন্য আনন্দের বিষয়। তবে আমি আশা করব যে পুড় খাওয়া একজন রাজনীতিবিদ হিসাবে তিনি জনগণের কষ্ট উপলব্ধি করবেন এবং সবার প্রতি তিনি ইনসাফ করবেন। মবক্রেসির মাধ্যমে, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে যাতে এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, এটার জন্য জনগণকে সজাগ থাকতে হবে। তিনি দলনিরপেক্ষভাবে সকল ধরনের পলিটিক্যাল ডিভাইড এবং অভ্যন্তরীণ সামাজিক যে ফ্র্যাকচার বা অন্যান্য যা কিছু আছে, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তিনি কাজ করবেন, সেই অঙ্গীকার ইতিমধ্যেই তিনি করেছেন। দায়িত্ব গ্রহণ করেই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ পড়ান নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মন্ত্রিসভায় যুক্ত হলেন নতুন 6 সদস্য। শুক্রবার সন্ধ্যায় তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে 4 জন মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে। রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েই নতুন 6 মন্ত্রী প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের 6 মাসের মাথায় ক্যাবিনেটের আকার বাড়ল। দায়িত্ব নেওয়া মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর 1 আসনের এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, যিনি এই মন্ত্রিসভাতেই বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তালিকায় আছেন শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবানের এমপি সা চিং প্রু জেরি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে পূর্ণ দায়িত্বটা দিলেন, সেই দায়িত্ব যাতে পালন করতে পারি, সেই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আগামী দিনে আমাকে যে দায়িত্বই দেওয়া হোক না কেন, নিষ্ঠার সাথে যেভাবে শপথ পালন করলাম সেভাবে আমি পালন করব। 4 মন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনের প্রাক্কালে বলেছিলেন, ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে, তো সেটাকে মাথায় রেখে আমরা কাজ করবো ইনশাআল্লাহ, একটা সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। I will always do it from a position of strength because I know behind me there is a strong foundation, and that foundation
is the 180 odd million people of my country. গেজেট প্রকাশের পর নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা দাপ্তরিক কাজ শুরু করবেন। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর শুক্রবার স্থানীয় নেতাকর্মীদের সাথে সৌহার্দ্য বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজ শেষে দেশবাসীর উদ্দেশ্যে জানান শুভাশিস। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন সকাল থেকেই রাজধানীর হেয়ার রোডের বাসভবনের সামনে ঠাকুরগাঁয়ের স্থানীয় নেতাকর্মীদের ভিড়। প্রিয় নেতার সাথে সৌহার্দ্য বিনিময় করতেই কেউ ফুল হাতে, কেউ আবার কেক নিয়ে আসেন। অর্থনীতির শিক্ষক ছিলেন উনি ঠাকুরগাঁ সরকারি কলেজে, আর আমি ওনার ওই সাবজেক্টের একজন ছাত্র ছিলাম। এটা একটা আত্মার বন্ধন আপনি বলতে পারেন। আমাদের নেতা আজকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় গিয়েছে ওনার সাথে দেখা করতে। আমি ঠাকুরগাঁ থেকে আসছি, আমি স্যারের সাথে দেখা করার জন্য আসছি। আমরা উত্তরবঙ্গের মানুষ, স্যারকে পেয়ে আমরা গর্বিত। বেলা গড়াতেই বাড়তে থাকে নিরাপত্তা বলয়, একে একে যুক্ত হতে থাকে পিজিআর ও এসএসএফ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর আজ দুপুর নাগাদ প্রথম জনসম্মুখে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথমবারের মতো রাষ্ট্রপতি প্রটোকলে বের হন জুমার নামাজের উদ্দেশ্যে। বেইলি রোডের মিনস্ট্রি মসজিদে জুমার নামাজ আদায় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নামাজ শেষে বের হয়ে অপেক্ষারত জনসমাগমের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেন নতুন রাষ্ট্রপ্রধান। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রীর সাথেও করেন কুশল বিনিময়। একই সাথে জনতার উদ্দেশ্যে উচ্চারণ করেন শুভাশিস। সবাই ভালো থাকবেন, দেশের মানুষ যেন ভালো থাকে। পরে ভিভিআইপি প্রটোকলে মির্জা ফখরুল ছুটে যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কলকাতার হোটেলে আগুন নিয়ে নিহত 6 বাংলাদেশির মরদেহ শনিবার দেশে আনা হবে। একজনের মরদেহ পরিবারের ইচ্ছে অনুযায়ী কলকাতার নিমতলা শ্মশানঘাটে সৎকারের প্রক্রিয়া চলছে। মরদেহ দেশে ফেরাতে কলকাতার বিভিন্ন দপ্তর ও বাংলাদেশের উপ হাই কমিশন থেকে এনওসি নেওয়া হয়েছে। মরদেহ 6টি বর্তমানে দক্ষিণ কলকাতার একটি হিমঘরে রাখা হয়েছে। সকাল 7টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসবে। সকাল আনুমানিক 10টা নাগাদ মরদেহগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা। বেনাপোল সীমান্ত দিয়ে পাঠানো হবে কুষ্টিয়ার একই পরিবারের 4 জন সহ মোট 5 জনের মরদেহ। এছাড়া উত্তর 24 পরগনা জেলার ঘোচাডাঙ্গা এবং সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে একটি মরদেহ আসবে। এদিকে নিহত একজনের মরদেহ পরিবারের ইচ্ছায় এবং প্রশাসনের সম্মতিতে কলকাতার নিমতলা শ্মশান ঘাটে সৎকারের প্রক্রিয়া চলছে। এখান থেকে নিয়ে গিয়ে আমরা নিমতলা মার সৎকারটা শেষ করবো। এখানে বাকিদের দেহ শুনলাম নিয়ে যাচ্ছে, কিন্তু আবার শুনতেছি আছে আপনার বর্ডার বন্ধ থাকবে, এই জন্য কালকে নিয়ে যাবে। সরকারি দপ্তরগুলা বা হাই কমিশনার বা প্রশাসন দ্রুত কাজ করে দিচ্ছে, কোনো ঝামেলা হয়নি। রাজধানী সহ দেশজুড়ে বিদ্যুৎ ও গ্যাস সংকট চরমে। বাসাবাড়ি থেকে সিএনজি স্টেশন কিংবা শিল্প কারখানা সবখানেই সংকট। চালকরা জানান গ্যাসের জন্য দিনের বড় একটি সময় চলে যাচ্ছে ফিলিং স্টেশনের লাইনে। এতে সরাসরি প্রভাব পড়ছে তাদের আয় রোজগারে। নগরের বিভিন্ন আবাসিক এলাকার মানুষও ভুগছেন গ্যাস সংকটে। সাপ্তাহিক ছুটির দিন কিংবা কর্মদিবস, সিএনজি ফিলিং স্টেশনগুলোই চিত্র অভিন্ন। ভোর থেকেই গ্যাসের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সিএনজি চালিত অটোরিকশা সহ অন্যান্য যানবাহনকে। চালকদের অভিযোগ, গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে গিয়ে রোজগারের টান পড়েছে। গাড়ি চালায় আজকে 17-18 বছর, আমি কখনো এত কষ্ট করি না গ্যাস নিয়ে। এখন নিরুপায়, আমরা তো শেয়ারিং করি, আমরা তো ঘরে বসে থাকলে কাজ হবে না। এমনও গেছে 9টা বাজে সিরিয়াল দিছি, পরের দিন সকাল 10টা বাজে গ্যাস পাইছি। কালকে গ্যাসের লাগি গাড়ি গ্যাস লইতে পারি নাই, 3টা বাজে সিরিয়াল দিলে গ্যাস পাইতাম না, পরে গাড়ি গ্যারেজ নিয়ে বন্ধ করে দিয়েছি। আজকে এই সপ্তাহ মনে করেন আমার খায়া করছে, কোনো আয় পাইছি না। সিএনজি স্টেশন থেকে বাসাবাড়ি সবখানেই সংকট তীব্র। মোহাম্মদপুর এলাকার বাসিন্দা ফারজানা রুবি শাকসবজি তরকারি কেটে রেখেছেন সেই সকালে। দুপুর গড়িয়ে বিকেল হলেও গ্যাসের দেখা নেই। কষ্ট হচ্ছে না, বাচ্চারা ঠিকমতো খাবার পায় না, অফিসে যাওয়ার সময় ছেলে নাস্তা দিতে পারি না ঠিকমতো, দেখা যায় বাইরেই খাইতে হয় বেশিরভাগ সময়, না নিজেদেরও নাস্তা খেতে দেরি হয়ে যায়,
অনেক ভোগান্তি, মানে চরম ভোগান্তি। গ্যাস সংকটে নাজেহাল হয়ে লাকড়ির চুলায় রান্না করছেন নগরবাসীর অনেকে। এই দুর্ভোগে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর কিংবা রাতের কোনো খাবারই ঠিকঠাক রান্না হচ্ছে না বেশিরভাগ বাসায়। একদিন দুদিন হয়, কিন্তু প্রতিনিয়ত যদি এরকমের হয় তাহলে কেমনে হবে? আমরা কেমনে চলবো বলেন? এটা তো ঠিক না, আমাদের তো দেখতে হবে, আমাদের বাচ্চাদের নাকাই রয়েছে। রাজধানীতে গ্যাসের সংকট যে কতটা তীব্র নিশ্চয়ই এই দৃশ্য দেখেই সেটা বোঝা যাচ্ছে। দিনের পর দিন ঠিক এভাবেই গ্যাস না থাকায় গৃহিণীদের কষ্ট এবং দুর্ভোগ বেড়েছে আরও কয়েক গুণ। তাই সব গৃহিণীদের মতোই এই গৃহিণীরও দাবি দ্রুতই এই সংকটের সমাধান করা হোক। কোনো মতো একটা ভাত, একটা কোনো মতো আলু সিদ্ধ করে এতটুকুই, এর চেয়ে বেশি কিছু করা যায় না। আমার বাসায় আমি কেরোসিন চুলা রাখছি একটা, আর রাইস কুকার কিনছি। হোটেলে খাইয়া এক বেলা, কোনো বেলা রুটি আনি খাইয়া দিন কাটতেছি। গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ খাতেও। এরই মধ্যে রাজধানীতেও দিনের অনেকটা সময় বিদ্যুৎ পাচ্ছেন না নগরবাসী। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী 31 আগস্টের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে 1 সেপ্টেম্বর থেকে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটির নেতারা। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নেতারা বলেন, 1 সেপ্টেম্বর থেকে সকাল 10টায় নিজ নিজ দপ্তরের প্রধান ফটকে 30 মিনিট অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া সহ দেশের সব সরকারি কর্মচারীদের ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে পে স্কেলের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। প্রতিবাদের অংশ হিসেবে ছাত্রদল আয়োজন করেছে ব্যঙ্গাত্মক ভাউচার মেলা। ছাত্রদলের নেতাকর্মীরা জানান, 42টি কর্মসূচির বিপরীতে রাকসুর প্রতিনিধিরা মোট 1,29,14,689 টাকা উত্তোলন করেছেন। এর মধ্যে 61,50,468 টাকার বিল ভাউচার জমা হয়নি। এই অর্থ তছরূপ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। তাদের দাবি, আত্মসাৎ করা টাকার হিসেব মেলাতে রাকসু নেতারা মিথ্যার আশ্রয় নিতে পারেন। প্রতীকীভাবে সেটি তুলে ধরা হয়েছে মেলার মাধ্যমে। এদিকে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে রাকসু নেতারা জানান, তাদের মেয়াদের মধ্যেই সব ব্যয়ের হিসেব কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। অতীত কর্মকাণ্ড থেকে শেখ হাসিনা শিক্ষা নেননি বলেই তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, আর এমন মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার বিকেলে প্রেস ক্লাবে সাংবাদিক ও লেখক ইমরুল কায়েস রচিত তারেক রহমান নির্ভয়ে নির্ভার বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথাই বলেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে হবে। শেখ হাসিনা যে শিক্ষা নেয় নাই তা কিন্তু 2024-এর 5ই আগস্টের দুপুর থেকে বিকাল পর্যন্ত তার হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার দৃশ্য পর্যন্ত স্পষ্ট বোঝা গিয়েছে। যদি শিক্ষা নিতেন তাহলে বড়জোর প্রধানমন্ত্রীত্বের আসন থেকে বিরোধী দলীয় আসন থেকে প্রধানমন্ত্রীত্বের আসন পর্যন্তই তাকে দৌড়াদৌড়ি করতে হতো, তাও জনগণের সম্মতি এবং ম্যান্ডেট নিয়ে। মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি চুয়া সেলিম আবারও গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার জেনেভা ক্যাম্পের গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-2। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, জেনেভা ক্যাম্পের মাদক সম্রাটদের মধ্যে তিনি অন্যতম। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ 36টি মামলা রয়েছে। এসব ভয়ঙ্কর আসামিরা কিভাবে দ্রুত জামিনে বেরিয়ে যায় তা নিয়ে প্রশ্ন তোলেন র্যাব অধিনায়ক। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প আইন শৃঙ্খলা বাহিনীর হিসেবে ঢাকায় মাদক বিক্রির অন্যতম হটস্পট এই জায়গা, যার নিয়ন্ত্রণে মাদক সম্রাটরা। এদের মধ্যে শীর্ষ মাদক কারবারি সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিম। কয়েক মাস আগে গ্রেফতার হলেও সম্প্রতি জামিনে বেরিয়ে আবারও ক্যাম্পে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়েছে সে। বৃহস্পতিবার সকালে ক্যাম্পের গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে ফের গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, শুধু মাদক কারবার নয়, হত্যা, চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধে জড়িত এই সেলিম। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 36টি মামলা রয়েছে। চুয়া সেলিম মোট আমাদের র্যাবের হাতে 5ই আগস্টের পরে আজকে সহ 2বার গ্রেপ্তার হলো। 36টা মামলা তার বিরুদ্ধে, 3টা ওয়ারেন্ট তার বিরুদ্ধে এখন লাইভ। একটা হচ্ছে হত্যা, 2টা মাদকদ্রব্য। হ্যাঁ, সো
এই জিনিসগুলো আরও এখন আমরা 2টা মামলা তাকে রুজুর প্রক্রিয়াধীন আছে, একটা হচ্ছে অস্ত্র, একটা হচ্ছে মাদক, হিরোইনের মামলা একটা হচ্ছে। এর আগে অন্তত 10 বার গ্রেফতার হওয়া এই সন্ত্রাসী এত মামলা মাথায় নিয়ে কিভাবে বারবার বেরিয়ে আসছে প্রশ্ন ছিল র্যাবের কাছে। আইন শৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করে একটা আসামিকে অ্যারেস্ট করে এবং এই আসামি যখন আবার জামিন পেয়ে যায় তখন কিন্তু আমাদের যারা টিমে, আমাদের যারা ফিল্ডে কাজ করে তারা কিন্তু একটু দিশেহারা হয়, বাট আমরা আবার শক্তি সঞ্চয় করি, আবার তাদেরকে অ্যারেস্ট করি। এর বাইরে তো আমাদের কিছু করার নেই। বৃহস্পতিবার আলাদা অভিযানে মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয় ও তালিকাভুক্ত সন্ত্রাসী রতন ওরফে বোমা রতনকেও গ্রেফতার করেছে র্যাব 2। 20 মামলার আসামি মোহাম্মদ রতন ওরফে বোমা রতনকে গ্রেফতার করে। রাব্বি সিদ্দিকী, যমুনা। প্রধানমন্ত্রীর আশপাশে থাকা দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের সরিয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইসলামী আন্দোলনের নগর সম্মেলনে তিনি বলেন, স্বাধীনতার 55 বছর পেরিয়ে গেলেও জনগণের প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। 24শে জুলাইয়ে যারা রক্ত দিয়েছেন তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। দেশকে কাঙ্ক্ষিত পথে নিতে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন প্রয়োজন। ইসলামের নামে ছল চাতুরি করে যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে তারা মানুষের সঙ্গে প্রতারণা করছে বলেও মন্তব্য করেন তিনি। সম্মেলনে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা সভাপতি অধ্যক্ষ হাফিজ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ সভাপতিত্ব করেন। বর্তমান সরকারকে বলছি, প্রধানমন্ত্রীর কথা এবং তাদের তৎপরতা দেখলে তো খুব ভালোই লাগে, কিন্তু তার আশেপাশে যারা রয়েছে তাদের তৎপর হতে হবে। আমি বারবার বলছি, আজকেও বলছি, যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজ এবং যারা নাকি স্বার্থান্বেষী মহল এদেরকে ক্ষমতার মসনদ থেকে সরানো না যাবে ততক্ষণ পর্যন্ত বক্তব্য রাখবো, জীবন দেব, রক্ত দেব, দেশের পরিবর্তন আসবে না। বাংলার শাস্ত্রীয় ঐতিহ্যবাহী সঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শুরু হয়েছে সঙ্গীত সন্ধ্যার ধারাবাহিক আয়োজন শিকড়ের সুর। শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। সঙ্গীতের শিকড়, শিল্পীর সাধনা ও পরিবেশনার স্বকীয়তাকে সামনে আনতে শিকড়ের সুর আয়োজনের উদ্যোগ নিয়েছে উৎসব বুনন মিডিয়া। আয়োজনের প্রথম আসরে উপস্থিত ছিলেন শিল্পী আলমগীর পারভেজ সুমন। আয়োজকরা জানান, ভবিষ্যতে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি তুলনামূলক স্বল্প পরিচিত সঙ্গীত সাধকদেরও বৃহত্তর শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সমাজে শিল্পীদের যেন অবস্থানটা একটু শক্ত হয়, তাদেরকে যেন সবাই একটু ভালোভাবে দেখে, এটা নিয়ে আমার যুদ্ধ, এটা নিয়ে আমার স্বপ্ন। যারা একেবারে গানের চর্চা করেন, গানকে ভালোবাসেন, বাংলা সংস্কৃতিকে ধারণ করেন, তাদের জন্য শেকড়ের সুর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। আমাদের শেকড়ের সুরের একটা পরিকল্পনা আছে, আমরা এই সিরিজে 1 ডজন গান, 12টি গানের আসর করব। বৃহৎ শিল্পগোষ্ঠী কিংবা ক্ষমতাশীল যেই হোক, কাউকে নদী দখল করতে দেয়া হবে না, এই কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, বৃত্তাকার নৌপথ চালুর বিষয়ে কাজ করছে সরকার। দখলদারদের উচ্ছেদে দ্রুত পদক্ষেপ নিতে ডিএসসিসি প্রশাসককে অনুরোধ জানান তিনি। বুড়িগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ উদ্বোধন করে এসব কথাই বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। রাজধানী ঢাকার 416 বছর উদযাপনের অংশ হিসেবে আয়োজিত হচ্ছে নানা অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় বুড়িগঙ্গা নদীতে আয়োজিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাট থেকে সোয়ারীঘাট পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেয় বেশ কয়েকটি দল। নানা সাজে সজ্জিত নৌকার মাঝিরাও ছিলেন নানা রঙের পোশাকে। নৌকা বাইচ দেখতে নদীর পাড়ে ভিড় করেছিল হাজারো মানুষ। পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ। এর আগে কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে এই নৌকা বাইচের উদ্বোধন করেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, নৌকা বাইচ বাংলার ঐতিহ্য, এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান তিনি। কোন দুর্বৃত্তায়ন, নদী দখল, নদীর সৌন্দর্য নষ্ট, কোন শিল্প গোষ্ঠী বলেন, এলাকার আধিপত্য বলেন, কর্তৃত্ববাদী গোষ্ঠী বলেন, সৌন্দর্য নষ্ট করতে দেওয়া যাবে না, দেওয়া হবে না। বুড়িগঙ্গা দূষণ মুক্ত করতেই হবে এবং ঢাকার চারপাশে নৌ চলাচল উন্মুক্ত থাকতেই হবে। ঢাকার ঐতিহ্য রক্ষায় নানা আয়োজন করার কথা জানান ডিএসসিসি প্রশাসক। কবুতর উড়ানো হবে, আমাদের কাওয়ালি উৎসব হবে, প্রতিটা উৎসবে আমরা করব
কাজে আমরা চাই প্রতি বছর এইরকম এই ঢাকাকে মানুষের হৃদয় স্থান দেওয়ার জন্য এই উৎসবটা আমরা প্রতি বছর করব। প্রতিযোগিতা শেষে সোয়ারি ঘাটে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। মাত্র কয়েক ঘন্টার স্বাস্থ্য পরীক্ষার শেষে ফের আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। সূত্র বরাতে এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশি কনভয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয় ইমরান খানকে। বন্ধ করে দেওয়া হয় সংলগ্ন এলাকাও। পুলিশ ছাড়াও মোতায়েন ছিল কারা কর্তৃপক্ষ, পাকিস্তান রেঞ্জার্স ও স্থানীয় প্রশাসনের 800-র বেশি সদস্য। তার আগে হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন পুলিশ পরিদর্শক। মঙ্গলবার কারাবন্দী ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য 48 ঘন্টার মধ্যে হাসপাতালে ফেরার নেয়ার নির্দেশ দেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। এদিকে সরকার এই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করলেও তা ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান খান। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।